প্রণয়ের অমল কাব্য পর্ব ২। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমার দিকে তাকালো, দেখলো তার স্ত্রী তার দিকেই কটমট দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন আজব? রুমা নেওয়াজ ফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ছেলে বলে, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকে ছুঁড়ে ফেলেছে, আবার একটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সেই বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে এগিয়ে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছা করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছা রাখো, আমাকে এসবে জড়াবে না। পিছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছুটা দূরে মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেল মায়েরার দিকে। মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়েরার মাথার উপর হাত রেখে নরম গলায় বলেন, আম্মু ভয় পাচ্ছ? মায়েরা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের আগের মাথায় সম্পর্ক ধারণায় আছে, তার আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে তার নজরই দিত না। কিন্তু যে ছেলে যে একটাই, তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারে কিভাবে? মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছ? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনোদিনও মনে খারাপ করবে না, শুধু মন দিয়ে পড়াশোনা করো, বুঝেছ? মায়েরা অবাক হয়, বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নেওয়াজকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিলেন, তার ভালো মন্দ কথা জিজ্ঞাসা করত। সবচেয়ে বড় কথা, ইনি তার বাবার বন্ধু ছিলেন, সে এটা জানতো, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখেননি। বিয়ে হওয়ার সুবাদে সবাইয়ের সঙ্গে দেখা হলো, সাথে আবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর তার থেকে জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে, কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামে তার ভালোই লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করেছে। সে কি এই যুগে হাতছাড়া করবে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাতে একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না, তার খালার তার বান্ধবীরাও বলা যায়। তার সারা জীবন সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তি ছড়াছড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে, এপাশে ইনায়ার খবর নেই। ইনায়া খালাতো বোন জাহারার ঘরে এসে ইনায়াকে এভাবে তপ দেখিয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এদিকে এসে ইনায়াকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় যাহারা শুনতে পেয়েছে। ইনায়া বাবার গলা। ইনায়া কোনো রকম বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি, খালামণিদের সবাইকে নিয়ে আসছি, এখন রাখছি, বাই 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 বলেই কল কেটে দেয়। যাহারা ভ্রু কুচকে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতে ফোন রেখে খুশিতে চাপতে ধরে যাহারাকে। এরপর যাহারা দুহাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। যাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি কি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে?
ইনায়া তার ঘোরানো থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, আমার বিয়ে ঠিক হয়নি, তবে একজনের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করবে না? তোমরা জানো কারণ এই সবাই ভাইয়া জানে। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়া নাকি বিয়ে করেছে। ওয়াও, কি অসম্ভব! আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। যাহারা তবদার চোখে ইনার দিকে তাকিয়ে আছে। ইনায়ার ভাই বিয়ে করেছে, তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন দিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার তেরা নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সে মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইনায়া ভাবনায়। ইনায়ার ফোন দিলেও প্রথম রাতেই রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে যাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করাটা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টের কল দিয়ে দিয়েছি। তখন ইনায়া ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গিলে তার ভাইয়া কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপটা রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়া নীরবতা কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে। ওকে রেডি থাকতে বলিস। যাহারার কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ঢোক গিলছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টে মেকি হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশন। ইনায়ার কাছে ডুবে থেকে ভ্রু কুচকে বলল, ওয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছো, সে কংগ্রেস করছে, অথচ তার ভাইয়া বলেছে ওয়াই? তার মাঝে আবার এসব কাজবাজ করছে নতুন বউ রেখে? এসব করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভ্রু কুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। উপাসা ইনায়া তবদা খেয়ে যায়। কি হলো? যাহারার দিকে খেয়াল করলো, দেখলো সে উল্টো করে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলে, যাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। যাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না। এখন কি হবে? যাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন? যাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান বেলকনিতে পায়চারি করছে। তার মাথা আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলিয়েছে। ইনায়া গলায় মনে পড়লো। তারপর থেকেই অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানি কণা চুইতে চুইতে পড়েছে। ইরফানের রাগ যেন কমাই নয়। রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঞ্চ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে 12টা 30। মায়েরাকে তার শ্বশুর একটা ঘর দিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফলেন থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফলেন তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তার ঘর থেকে বেরিয়ে এলো, ড্রয়িং এ পানি আছে কিনা নিশ্চয়। জিরো বাতির আলোয় ড্রয়িং আবছা আলো ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বালালো না।
জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলতোভাবে পা টিপে টিপে এগোয় পাচ্ছে, কেউ জেগে না যায় ভয় পাচ্ছে। ড্রয়িং টেবিলের উপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকেই না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিল, হঠাৎই শক্ত কিছুর সাথে পেট ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারদিকে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো, পিছন ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে, এক হাতে জগ আর এক হাতে মুখ চেপে আছে। এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল, হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। ভ্রু কুঁচকে পিছন দিকে তাকায়, ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল, কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা, রাগ যেন তত্তর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই, বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এই সেই মেয়ে। মায়েরার মাথা ব্যথা সরানো ইচ্ছে পালিয়েছে, সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার কোমর সমান ছুটি করা চুল ডান হাতে টেনে ধরে, হাত ঘুরিয়ে দুইবার পেঁচায়। মায়েরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে তার শরীর থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা তো ছাড়ে না। শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে নিরন্ত কণ্ঠে বলল, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছিয়ে আসছো? মায়েরা কেঁপে ওঠে, সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে, আনসার নেই। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ধুয়ে যায়, চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বললে, আর একবার যদি দেখছি আমার সামনে পিছে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ড্যামেট। কথাটা বলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়েরা কয়েকবার এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়েরা রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল, এই বেয়াদব লোকের সামনে পেছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়, আবছা আলোয় দেখলো পেছন থেকে লোকটার অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর কে পায়। ডান হাতে জগ শক্ত করে, বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় দেয় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অমন ভদ্র বাবার অমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এদিকে ইরফান সাপের মতো ফুসফুস করছে, মাত্র গোসল করে বেরিয়েছিল, এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক চোখ পানি ঢেলে দিয়েছে, আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগল কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়, দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে, কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজার এক লাথি বসে। হিসিয়ে একাই বলে, আই উইল কিল ইউ ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা চোখ নিয়ে আসলো, আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে অমন বরের পিছনে মায়েরা ঘুরবে? সে অত সস্তা না। কি ঠিক করেছে, পানি ছড়েছে, যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে এত সিধা সাদা নয়, কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবে একটা ঢোক গিলল। আবার ভাবলো কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো, পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে। বিরক্ত নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লো। এই মাথা ব্যথায় আজ তার ঘুম হবে কিনা, উফ। অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মধ্যে বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস, বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে যায়। না,
থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ তুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো 1:20। শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউ রেখে এত রাতে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? দু হাতে চোখ কচলে বলে, তুই বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আস্তে আস্তে বলে, কি রে, উত্তর দে, এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছি? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে নাই করতেই এই হাল? ইরফান রেগে শুদ্ধর গলায় কলার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরে আসছি। ইরফান শুদ্ধর মাথায় চুল মুষ্টি করে ধরে হাতে তার চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে। আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? স্যার, চুল কবে না জানি বোর সম্পদ ধরেও টান দিস, সর সর। ইরফান ফুস করে শ্বাস ফেলে বলল, এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কেউ কি মরেছে? 40 দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম। এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? তুই একটু মজাও করতে দেই না? কি দিনকাল আসলো! ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি? ওয়াও, নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর ধপ করে শুয়ে পড়লো। ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুঝে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখে বলল, মির্জাফরের চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরো ভালো কথা না। তোর বউকে আমায় দিয়ে দে, তুই তোর বাড়িতে বিদেয় হ, যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো, বালিশ নিয়ে ঠাস করে মেঝেতে শুয়ে পড়লো। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমের দিকে যায়। চোখে মুখে পানি দিয়ে এসে শুদ্ধের পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বল, আবার কি রে ভাই, ঘুমাতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ ফিরিয়ে বলল, এত ঢং দেখে আলগা পিরিত? ইরফান কিছু বলল না। শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে যায়। আর একটা লাথি না খেতে চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরো জাপটে ধরলো। কোলবালিশ পেল, কে ছাড়ে? ইরফান ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পর পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দিবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে বেলকনিতে যায়। বসন্তকালের শুরু, প্রকৃত জুড়ে মিটি মিটি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়ায় ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখবয়ে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলছে সেই জানে। মেয়েটার ফেলে পানির গায়ে শুকিয়েছে।
কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো। হাই হয়ে গেল! ওই পুচকি মেয়ে আজ আজকে আসতেই না আসতেই তার গায়ে পানি ছুটছে! এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেওয়ালের সাথে একটা পাঞ্চ মারে। রাগে রাগ কমে না। এই পাঞ্চ মেরে মুখে মারতে পার ওই এই রাগ কমে না। এই পাঁচ ওই মেয়ের মুখে মারতে পারলে রাগ কিছুটা কমতো।